হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম সান্দ্রতা ও পৃষ্ঠটান, ইংরেজিতে ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন। তো প্রথমে আমরা সান্দ্রতা নিয়ে পড়াশোনা করব, তারপরে আমরা পৃষ্ঠটান সম্পর্কে জানব। আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের এই যে ধর্ম, তরলের বিভিন্ন ধর্ম, সান্দ্রতা, পৃষ্ঠটান, এগুলো সব কিন্তু তরলের ধর্ম এবং এগুলো আমরা প্রাত্যহিক জীবনে প্রচুর দেখতে পাই। তুমি ধরো দুটো আলাদা ধরনের যদি তরল নাও এবং তুমি তাদেরকে যদি কোনো একটা বোতল থেকে আস্তে আস্তে ধরো কাত করে তুমি এটাকে মাটিতে ফেলার চেষ্টা করো, তাহলে দেখবে কোনো কোনো তরল খুব তাড়াতাড়ি পড়ে যায়, খুব তাড়াতাড়ি খুব বেগে প্রবাহিত হয়। আবার কোনো কোনো তরল সেই বেগে প্রবাহিত হতে পারে না এবং কখনো কখনো দুটি প্রবাহের যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখতে পাবে যে কোনো তরল খুব কম বেগে প্রবাহিত হয়, আবার অন্য কোনো তরল খুব বেশি বেগে প্রবাহিত হয়। এই যে তরলের প্রবাহের যে বেগের পার্থক্য, সেই বেগের পার্থক্য আসে একটা ধর্ম থেকে, সেটা হচ্ছে সান্দ্রতা থেকে আসে। সেই ধর্মকে বলা হয় সান্দ্রতা। তরলের আর একটা ধর্ম হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি জিনিস? পৃষ্ঠটান হচ্ছে যে তুমি দেখতে পাবে যে যখন কোনো জলের ওপর তুমি দেখবে যে একটা ছুঁচ বা ধরো একটা পিন এইভাবে যদি তুমি রাখো, খুব সাবধানে যদি জলের বা তরলের উপরে যে উপরের যে পৃষ্ঠ সেইখানে তুমি যদি রাখো, খুব সাবধানে যদি রাখো, তাহলে দেখতে পাবে যে সেটা কিন্তু ডুবে যাবে না, সেটা কিন্তু ভেসে থাকবে। এই যে ভেসে থাকছে যে তরলের ধর্মের জন্য তাকে বলা হয় পৃষ্ঠটান। আর একটা ধর্ম, সেটা হচ্ছে কৈশিকতা। কৈশিকতা কৈশিকতা কি না, যদি তুমি দেখো যে একটা তরলের মধ্যে তুমি এইভাবে একটা পেপার তুমি যদি এইভাবে ডুবিয়ে রাখো, তাহলে দেখবে যে জল কিন্তু এই পেপারের উপর দিয়ে জল কিন্তু উঠে আসছে। এই যে উঠে আসা, এটাকে বলা হয় কৈশিকতা। তো আজ এই যে চ্যাপ্টার তোমাদের সান্দ্রতা ও পৃষ্ঠটান, এই চ্যাপ্টারে আমরা এই তিনটে ধর্ম নিয়ে পড়ব: সান্দ্রতা, পৃষ্ঠটান আর কৈশিকতা। তো শুরু করার আগে আমরা যেটা প্রথমে পড়ব সেটা হচ্ছে প্রবাহ কি, এবং আমরা প্রবাহ সম্পর্কে জেনেছি। প্রবাহ যেগুলো প্রবাহিত হতে পারে। তো কি কি প্রবাহিত হতে পারে? আমরা বলেছি তরল আর গ্যাস, কারণ কঠিন কিন্তু প্রবাহিত হতে পারে না। তাই তরল আর গ্যাসের যেহেতু প্রবাহ আছে, তাই এদেরকে বলা হয় কি না প্রবাহী। এদেরকে বলা হয় প্রবাহী। এবার এই যে প্রবাহ, এই প্রবাহ দু রকমের হতে পারে। একটা হতে পারে স্তরিত বা বলা হয় স্তরিত বা তোমার ধারারেখ প্রবাহ বলা হয়। আর একটা হতে পারে বিক্ষুব্ধ বা তোমাকে অশান্ত প্রবাহ বলা হয়, অশান্ত প্রবাহ। তো প্রবাহ যখন ধরো একটা তরল প্রবাহিত হচ্ছে, তুমি নদীতে দেখতে পাবো তরল প্রবাহিত হচ্ছে, বা ধরো কোনো সমুদ্রে আছে বা কোথাও, যখনই তরল প্রবাহিত হয় বা গ্যাস প্রবাহিত হয়, তখন সেক্ষেত্রে দু রকমের প্রবাহ হতে পারে। একটা হচ্ছে স্তরিত বা ধারারেখ প্রবাহ বা অশান্ত প্রবাহ। ধারারেখ প্রবাহ কি না, তুমি দেখতে পাবে যে অনেক সময় ট্যাপ থেকে তোমাদের যে বাড়ির যে বেসিন আছে, সেখানে দেখবে যে ট্যাপটা খুললেই তুমি জলটা পড়ছে, কিন্তু তুমি মনে হবে যে জলটা দেখে মনে হবে স্থির আছে। তো তার কারণ হচ্ছে যে এখানে যখন এই প্রবাহের মধ্যে প্রত্যেকটা অবস্থানে, ধরো এটা প্রবাহী, এই প্রবাহীতে তরল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল যে তরল যেটা আছে পড়ছে সেটা, এবং প্রত্যেকটা মোমেন্টে বা প্রত্যেকটা অবস্থানে যদি তোমার তরলের বেগ যদি সমান থাকে, ধরো এখানে হচ্ছে এই অবস্থানে হচ্ছে বেগ হচ্ছে ভিএ, এই অবস্থানে বেগ হচ্ছে ভিবি, প্রত্যেকটা মুহূর্তে ধরো এখন আমি পরিমাপ করলাম, দেখলাম যে এই অবস্থানে বেগ হচ্ছে ভিএ ধরো 5, বিবি হচ্ছে 4, এবং তুমি 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে তুমি যদি দেখো যে এই অবস্থানে 5ই থাকছে ওর বেগ, আর বি অবস্থানে ওর বেগ 4ই থাকছে, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা বিন্দুতে ওর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এবং সাথে সাথে ওর অভিমুখের কোনো পরিবর্তন হবে না। এক নম্বর হচ্ছে বেগের মান, আর 2 নম্বর হচ্ছে বেগের অভিমুখ। যদি কোনো অবস্থানে, যদি প্রত্যেকটা বিন্দুতে বেগের মান আর বেগের অভিমুখ যদি পরিবর্তিত না হয়, অপরিবর্তিত থাকে, তাহলে সেই প্রবাহকে বলা হয় ধারারেখ প্রবাহ।
এটা তোমরা প্রত্যেক জীবনে বললাম যে তুমি যদি ট্যাপ খোলো তাহলে দেখতে পাবে যে ট্যাপ থেকে যখন জল এইভাবে পড়ছে তোমার দেখে মনে হবে তোমার স্থির, জলটা স্থির পড়ছে, কিন্তু যে দেখে মনে হবে স্থির, কারণ প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা বিন্দুতে জলের যে প্রবাহ তার বেগের মান সমান এবং বেগের অভিমুখ মানে যে দিক বরাবর সে যাচ্ছে সেই দিকটাও কিন্তু সমান। তুমি যদি হাত দিয়ে টাচ করো তাহলে তবেই তুমি বুঝতে পারবে আচ্ছা জল পড়ছে। তুমি যদি হাত দিয়ে টাচ না করো তাহলে দেখতে পাবে যে জল কিন্তু মনে হবে না, দেখে মনে হবে না যে জল পড়ছে। ঠিক আছে, তো এবার হচ্ছে ধারারেখা। ধারারেখা কী জিনিস? ধারারেখা হচ্ছে যে এই যে ধরো কোনো একটা এরকমভাবে কোনো একটা নল আছে, এরকমভাবে নল আছে, তার মধ্যে দিয়ে জল যাচ্ছে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে এইরকমভাবে জল, এইখানে তরলের বেগ আছে এরকম, এইখানে তরলের বেগ এইভাবে, এইখানে তরলের বেগ এরকম, এবং একটা তরলের যদি একটা কণা আমি ধরে নিই যে তরলের কণা এই দিকে গিয়ে এইভাবে গেল, আবার আর একটা কণা এইভাবে গিয়ে এই দিকে গেল, তাহলে এই যে একটা কণা যে রেখা বরাবর যাচ্ছে এটাকেই কি বলছে? ধারা রেখা। ধারা রেখা। তাহলে তরলের প্রত্যেকটা কণা যে রেখা বরাবর যায় সেটাকে বলা হয় কি? ধারারেখা। আর একটা জিনিস মনে রাখবে, এই যে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে তোমার যে বেগ, যে তরলের যে বেগ ভি, সেটা কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা যে অবস্থান তার সাথেই কিন্তু ডিপেন্ড করে, মানে কোনখানে বেগটা আছে, মানে কোন অবস্থানে আছে, ওই যে কোন অবস্থানে আমি বেগটা পরিমাপ করছি সেই বেগটা হচ্ছে শুধুমাত্র এই অবস্থানের এটা একটা ফাংশান, মানে এফ হচ্ছে এ ভি হচ্ছে এক্সের ফাংশান, কিন্তু এ ভি কিন্তু টি এর কোনো ফাংশান নয়, কারণ আমি বললাম যে সময়ের সাথে সাথে বেগের মান একই থাকছে, তো এটা মনে রাখবে। ওকে, ধারারেখা তাহলে আমি কী বললাম না, যে তরলের প্রতিটি কণা যে রেখা বরাবর যাচ্ছে সেটা হচ্ছে ধারারেখা। তো এইখানে একটা কণা এই রেখা বরাবর যাচ্ছে, এইখানে একটা কণা এই রেখা বরাবর যাচ্ছে, আর একটা কণা এই রেখা বরাবর যাচ্ছে। এই যে ধারারেখা, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় ধারারেখা। এই ধারারেখার বৈশিষ্ট্য হচ্ছে যে একে অপরকে ছেদ করে না, একে অপরকে ছেদ করে না। ধারারেখা কখনো একে অপরকে ছেদ করে না। এবার ধারারেখা মানেই হচ্ছে যে এই যে রেখা বরাবর একটা কণা যাচ্ছে সেটাকে বলছে ধারারেখা, এবং প্রত্যেকটা মুহূর্তে যদি আমি বেগের অভিমুখ বার করতে যাই তাহলে কী করতে হবে, যে প্রত্যেকটা বিন্দুতে আমি যদি বেগের অভিমুখ চাই, তার মানে সেই অবস্থানে আমাকে কী করতে হবে, ওই রেখা বরাবর একটা স্পর্শক টানতে হবে। এইটাই হচ্ছে ওর বেগের অভিমুখ। এইখানে বেগের অভিমুখ এইদিকে, এইখানে বেগের অভিমুখ এইভাবে, এইখানে বেগের অভিমুখ এইভাবে। তো এখানে প্রত্যেকটা অবস্থানে কিন্তু বেগের অভিমুখ কিন্তু এইভাবে আলাদা হতেই পারে যদি রেখাটা যদি সরলরেখা না হয়। এবার আমি কি বললাম যে দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এবার ধরো যদি এইরকম একটা ধারারেখা আছে, এরকম ধারারেখা আছে, তার মানে হচ্ছে এরা পরস্পরকে ছেদ করছে না, এটাই কিন্তু হবে। কিন্তু যদি ধরো আমি বললাম যে দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করছে, মানে একটা ধারারেখা এরকম আর একটা ধারারেখা ধরো এরকম, মানে কি এইখানে কিন্তু পরস্পরকে ছেদ করলো। তাহলে ছেদ যদি করে তাহলে কি হবে? তাহলে দেখো যে এই যে ধারারেখার জন্য, এই প্রথম ধারারেখার জন্য এর এই বিন্দুতে বেগ হবে এই দিকে, আর এই দ্বিতীয় ধারারেখার জন্য, এই যে দ্বিতীয় ধারারেখা আছে, এই দ্বিতীয় ধারারেখার জন্য এর বেগ হবে এই দিকে। কিন্তু একটাই বিন্দুতে একটা ধারারেখার ক্ষেত্রে ওর দুই দিকে বেগ হতে পারে না, এদিকে দুটো বেগ হচ্ছে, দুটো দিকে ওর বেগ বোঝাচ্ছে, কিন্তু একটা বিন্দুতে ধারারেখাতে একটি মাত্র বেগ হবে, তার মানে হচ্ছে যে এরা কোনোদিনই পরস্পরকে ছেদ করতে পারে না। তো এই রকম দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না। তো এইটা হচ্ছে ধারারেখার একটা বৈশিষ্ট্য, যে দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। আর একটা জিনিস মনে রাখবে, যে যদি ধরো একটা নল আছে এরকম, এবং এই নলে যেখানে এবার তুমি যদি ধারারেখাগুলো আঁকো তাহলে তুমি দেখতে পাবে এরকমভাবে একটা ধারারেখা গেল, এরকমভাবে আর একটা ধারারেখা গেল, এরকমভাবে আর একটা ধারারেখা, এরকমভাবে আর একটা ধারারেখা। দেখো এইখানে ধারারেখার ঘনত্ব অনেক কম, এখানে ঘনত্ব হচ্ছে কম, কিন্তু এইখানে বা এইখানে যেখানে হচ্ছে পাইপের যে নলের যে প্রস্থ যেখানে কম, সেখানে কি ঘনত্ব বেশি। এবং তুমি দেখতে পাবে পরবর্তীকালে এই চ্যাপ্টারেই যে ধারাবাহিকতার সমীকরণে সেখানে পড়বে, যেখানে পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম সেখানে ধারারেখা যেহেতু ঘনত্ব বেশি, সেখানে হচ্ছে তরলের বেগ বেশি হবে।
তাহলে এটা মনে রাখবে, যেখানে ধারারেখার ঘনত্ব বেশি সেখানে তরলের বেগ বেশি, যেখানে ধারারেখার ঘনত্ব কম সেখানে কি তরলের বেগ কম, সেখানে তরলের বেগ কম। আর একটা প্রবাহ যেটা বললাম যে ধারারেখা হলো, আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। তুমি দেখতে পাবে এই যে তুমি একটা বেসিনে জলটা পড়ছে ধারারেখা, যেই এখানে ধাক্কা মারলো তারপরে দেখবে যে এইগুলো জলগুলো না এইভাবে পড়ার পরে জলগুলো ছিটকে যাচ্ছে এরকমভাবে, এইভাবে। তো এই যে ছিটকে যাচ্ছে এইভাবে, এইখানে যে বেগগুলো তুমি দেখো এইগুলো হচ্ছে তোমার অশান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ। এবং যে কোনো একটা পাইপ থেকে ওই পাইপের মধ্যে অশান্ত প্রবাহ করে অশান্ত প্রবাহে কিন্তু তরল প্রবাহিত হতে পারে। অশান্ত প্রবাহের ক্ষেত্রে কী হয় না, প্রতিটি বিন্দুতে বেগের মান আলাদা, মানে ধরো একটা বিন্দুতে আমি বিভিন্ন সময় আমি যদি দেখি তাহলে বেগের মান আলাদা হবে, আর অভিমুখও সবসময় পরিবর্তিত হবে, অভিমুখ পরিবর্তিত হবে। তাহলে বেগের মান সবসময় আলাদা হবে। একটা বিন্দুতে তুমি যদি দেখো যে এখন যদি আমি পরিমাপ করি বেগের মান, আবার একটু পরে যদি আমি মেজার করি তাহলে দেখতে পাবো যে বেগের মান আলাদা, আর অভিমুখও কিন্তু আলাদা। ধরো জল এইভাবে যাচ্ছে, এইভাবে ঘুরছে, মানে তরলটা ঠিক এইরকমভাবে ধারারেখাভাবে যাচ্ছে না। তো তখন হচ্ছে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। এবং তরলের একটা সন্ধিবেগ আছে, যেটা আমরা পরের ক্লাসে পড়বো। সন্ধিবেগ মানে এই যে ধারারেখা প্রবাহ হবে নাকি অশান্ত প্রবাহ হবে সেটা ডিপেন্ড করে বেগের মানের ওপর। তো বেগের একটা নির্দিষ্ট মান অবধি তরলের প্রবাহ হয় ধারারেখা প্রবাহ হয়, এবং তার বেশি বেগ যদি হয়ে যায়, মানে বেগের মান যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে সেটা হবে অশান্ত প্রবাহ। তাহলে তরলের বেগের মানের উপর এই ধারারেখা প্রবাহ হবে নাকি অশান্ত প্রবাহ হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। বিজ্ঞানী রেনল্ডস এই প্রথম তিনি দেখিয়েছিলেন যে কখন এই যে সন্ধিবেগ, অ্যাকচুয়ালি সন্ধিবেগের যে ধারণা সেটা তিনি দিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি কি করেছিলেন যে ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহের যে পার্থক্য এবং তাদের মধ্যে যে কিভাবে আমরা ডিফারেন্স করব বা পার্থক্য করব সেটা তিনি পরীক্ষা করে দেখিয়েছিলেন। তো ইনি হলেন রেনল্ডস, যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন রেনল্ডস, আর এই হচ্ছে তার বিখ্যাত অ্যাপারেটাস বা যন্ত্র যেখান থেকে তুমি এই পরীক্ষাটি করেছিলেন যে কোন তরল কখন ধারারেখ প্রবাহ থাকবে আর কখন অশান্ত প্রবাহ থাকবে। তো সেটা একটা সহজ পরীক্ষা। তিনি কি করলেন যে এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা নীল রঙের যে নল আছে, পি নল, সেইখানে একটা তরল আছে এবং তরলটা স্বচ্ছ তরল, এটা হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে, ওকে, এই দিক দিয়ে যাচ্ছে এবং তরলটা এইভাবে গিয়ে এইভাবে পড়ছে। তো তিনি কি করলেন, এইখানে একটা তরল যে স্বচ্ছ তরল যাচ্ছে সেইটাকে স্বচ্ছ তরলের সাথে একটু রঙিন জল মিশিয়ে এই রঙিন জলটাকে এই আর একটা নলের মধ্যে দিয়ে ঢুকিয়ে এখানে একটা ছোট্ট নলের মধ্যে দিয়ে ওটা ছোট্ট নলের মধ্যে দিয়ে এটাকে ছাড়ছে। তো এইদিকে স্বচ্ছ তরলও এইদিকে যাচ্ছে, আর একটা যে রঙিন তরলও এদিকে দিয়ে যাচ্ছে। এবার রঙিন তরলটা খুব হালকা একটা ছোট্ট প্রস্থচ্ছেদ বিশিষ্ট নলের মাধ্যমে এর ভিতরে ছাড়া হচ্ছে। এবার তুমি এই নলটাকে যদি তুমি এইরকমভাবে থাকে তাহলে যে তরলের একটা বেগ হবে, আর এইটাকে তুমি যদি উঠিয়ে নিয়ে তরলটাকে এই নলটাকে যদি এইরকমভাবে রাখো তাহলে কি তরলের বেগ বেশি হবে। তো তরলের এই যে নলটা, পি নলটাকে তুমি বাঁকিয়ে একবার তুমি এইরকমভাবে রাখলে আর একবার তুমি এটাকে উঠিয়ে এইভাবে যদি রাখো তাহলে পরে কী হবে, তরলের বেগ এভাবে তুমি বাড়াতে বা কমাতে পারো। তিনি দেখলেন যে যখন এই স্বচ্ছ তরলের বেগ অনেক কম তখন এই রঙিন তরলের মধ্যে কিন্তু একবারে একটা লাইন বরাবর যাচ্ছে, কিন্তু যখন স্বচ্ছ তরলের বেগ অনেক বেড়ে যায়, মানে কি তুমি এই নলটাকে একটু উঠিয়ে রাখো তাহলে পরে তুমি দেখতে পাবে যে এই যে এর মধ্যে যে রঙিন জল এটা কিন্তু এইরকমভাবে কাঁপতে থাকছে এবং এটা অসিলেটিং বা ওয়েভ বিহেভিয়ার, এটা এরকমভাবে কাঁপানো তোমার দেখে মনে হবে। তখন সেটা হচ্ছে কি অশান্ত প্রবাহ, তো তিনি সেখান থেকে দেখলেন যে কতটা বেগ পরে সেটা হচ্ছে না, এবং সেই বেগটাই হচ্ছে সন্ধি বেগ।
তো এইভাবে তিনি কি করলেন যে ধারারেখ কতক্ষণ ধারারেখ প্রবাহ হলো, তারপরে অশান্ত প্রবাহ হয়ে গেল। তো ধারারেখ প্রবাহ থেকে অশান্ত প্রবাহের যে প্রভেদ তিনি এইভাবে কিন্তু বিজ্ঞানী রেনল্ডস তিনি তার ছোট্ট পরীক্ষার সাহায্যে দেখালেন। এবার আসছি তরলের যে একটা ধর্ম, সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকসিটি। তুমি দেখতে পাবে যে একটা ধরো একটা তল আছে, এই তরলের উপর দিয়ে ধরো একটা নদীর ভিতরে যে মাটি বা তল, সেই তলটা এরকম, এবং তার উপর দিয়ে ধরো এইভাবে জল যাচ্ছে, এরকমভাবে জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো কি হবে না, এই যে নিচের যে তল, সব থেকে নিচের যে তল, তার সাথে লাগোয়া যে জলের স্তর, এইভাবে জলের যে স্তর, সেইটা কিন্তু যেহেতু এই জলের স্তর আর এই যে তল, মাটির তল, তার মধ্যে একটা আসঞ্জন বল কাজ করে। কি বল কাজ করে? আসঞ্জন বল। এই আসঞ্জন বলের জন্য কি হয়েছে না, তরলের যে সব থেকে নিচের স্তর সেটা কিন্তু স্থির থাকে। এটা কি থাকে? স্থির থাকে। তার উপরের যে স্তর, আর একটা স্তর এরকমভাবে, এই স্তরটা কি হবে, একটু বেগে, তার একটু বেগ থাকবে, এখানে একটু বেগ একটু বেশি থাকবে। এই স্তরের উপরে আরও একটা স্তর থাকবে, এই স্তরটার বেগ আর একটু বেশি থাকবে, এই স্তরের বেগ আর একটু বেশি। এইভাবে দেখবে যে যত তুমি এই যে নিচের যে তল থেকে তুমি যত উপরে যাবে, তরলের বেগের যে তরলের স্তরের যে বেগ সেটা কিন্তু আরও বেশি হতে থাকবে। তার মানে যে এই যে সব থেকে যে নিচের তল, তার সাথে যে লাগোয়া যে তরলের স্তর থাকবে তার বেগ সব থেকে কম, তার উপরে যে স্তর তার বেগ একটু বেশি। ধরো আমি বললাম যে সব থেকে নিচের যে স্তর তার বেগ হচ্ছে 0, তার উপরের স্তর, তাহলে একটা স্তর হচ্ছে এরকম, তার বেগ হচ্ছে 0, তার উপরের স্তর হচ্ছে, তার বেগ হচ্ছে ধরো V1, তার উপরের স্তর হচ্ছে V2, তার উপরের স্তর হচ্ছে V3, এরকম। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে স্তর এবং তাহলে দুটি স্তরের মধ্যে কি আছে? বেগের পার্থক্য আছে। এই যে বেগের পার্থক্য আমরা কি বলি? আপেক্ষিক বেগ। একটার সাপেক্ষে আর একটার বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগের জন্য তুমি দেখতে পাবে যে স্তরটা স্থির আছে ও কি করবে না, যে স্তরটা তার উপরে আছে তাকে, যে স্তরটা তার উপরে আছে এবং যে স্তরটা একটু বেশি বেগে যাচ্ছে, ও কি করবে না, ওকে বলবে যে না তুমি বেশি বেগে যেও না, ও যে আপেক্ষিক বেগ আছে সেটাকে কমানোর চেষ্টা করবে। 1 মিনিট। এবার তাহলে একটা স্তর অপর স্তরের যেহেতু বেগ পার্থক্য আলাদা, মানে বেগ আলাদা, সেহেতু একটা স্তর চাইবে যে ওই স্তর কিন্তু তার বেগ অনুযায়ী চলে। তো এর যেহেতু বেগ কম, এ চাইবে যে তার উপরে যে স্তর সে তার বেগে যাক। তার মানে কি, এর যে বেগ যেহেতু বেশি, তার বেগকে কমাতে চাইবে। আবার এই V1 আছে, আবার তার উপরে V2 আছে, এই V1 চাইবে যে V2'র বেগ V1 হোক। তো তার জন্য এই যে সেকেন্ড যে স্তর, সে তার উপরের স্তরকে কী করে, তার বেগকে কমানোর চেষ্টা করবে। তার মানে কি, যে একটা প্রত্যেকটা স্তর চাইবে যে তার উপরের স্তরের বেগ কমে যাক। এই যে কমে যাওয়া, তার আপেক্ষিক বেগকে কমানোর চেষ্টা করা, সেই জন্য কী হবে না, পেছনের দিকে মনে হবে যে প্রবাহ এইদিকে সামনের দিকে গেলেও পেছনের দিকে একটা বল ক্রিয়া করবে, পেছনের দিকে একটা মনে হবে যে একটা পশ্চাৎবর্তী বল ক্রিয়া করছে, যে কিনা চাইছে যে তরলের প্রবাহ বন্ধ হয়ে যাক, সেই যে ধর্ম, এই যে প্রবাহীর যে ধর্ম, সেটাকেই বলছি আমরা সান্দ্রতা। যে ধর্মের জন্য প্রবাহী তার বিভিন্ন স্তরের মধ্যে যে আপেক্ষিক গতি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটাকেই বলা হয় তরলের সান্দ্রতা। আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে কি পড়েছিলাম? ঘর্ষণ। যে দুটি বস্তু যদি রাখি, এই একটা বস্তুর উপর আর একটা বস্তু রেখে যদি একটা বস্তুকে টানার চেষ্টা করি, তাহলে কি হয়, যেহেতু দুটি বস্তুর মধ্যে কি আসঞ্জন বলে ক্রিয়া হয়, সেই আসঞ্জন বলে কি জন্য একটা পেছনের দিকে বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলেছিলাম কি না ঘর্ষণ বল। সেই একই রকমভাবে তরলের ক্ষেত্রেও, যে তরলের যে ধরো এই তরলের মধ্যে যে একটা স্তর একদিকে যাচ্ছে আর একটা স্তর যাচ্ছে, এই দুটি স্তরের মধ্যে যেহেতু বেগের পার্থক্য আলাদা হয়, তো সেই জন্য যে পশ্চাৎবর্তী এই যে দুই তরলের সংস্পর্শ বরাবর পেছনের দিকে একটা বল ক্রিয়া করে, যে কিনা চায় যে এই যে উপরের স্তরের বেগ কমে যাক,
এই যে পশ্চাৎবর্তী বল এটাকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতা, এই বলটাই হচ্ছে সান্দ্রতার জন্য হচ্ছে, এইটাই হচ্ছে তরলের একটা ধর্ম। তাহলে সান্দ্রতা হচ্ছে তরলের একটা ধর্ম, তরলের ধর্ম, যে ধর্মের জন্য তরল কি করে, তার যে বিভিন্ন স্তরের মধ্যে যে আপেক্ষিক গতি তার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তার ফলে কী হয়, যে তরলের প্রভাব আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তরলের প্রভাব আস্তে আস্তে কী হয়, বন্ধ হয়ে যাবে যদি এই তরলের সান্দ্রতা থাকে। তো ঘর্ষণ থাকলে, তো কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ যেটা, সেটা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু সেই ঘর্ষণের যে রূপ একটা, সেটাই হচ্ছে কি না সান্দ্রতা, বা ইংরেজিতে বলা হয় কি না ভিসকোসিটি। ভিসকোসিটি। এবার গতিবেগ পরিলেখ। এবার ধরো যে এইটা ধরো কঠিন অনুভূমিক তল, যেটা বললাম যে যেখানে মাটি আছে, তার উপরে তরলের এরকমভাবে বিভিন্ন ধারারেখা আছে, ঠিক আছে। তাহলে যদি ধরো যে কোনো সান্দ্রতা বা ঘর্ষণ বল না কাজ করে, তার মানে কি, যে একটা বিন্দু থেকে একটা কণা এখান থেকে এখানে একই বেগে গেল, এবং আরেকটা কণা কী হবে, তার বেগের মানে, যেহেতু প্রত্যেকটা যদি সান্দ্রতা যদি না থাকে, তার মানে কি প্রত্যেকটা স্তরের আপেক্ষিক বেগ হচ্ছে 0, মানে তারা একই বেগে যাচ্ছে। তার মানে কি না এই বিন্দুটা, মানে আমি যদি এই যে প্রস্থচ্ছেদ আছে, এই প্রস্থচ্ছেদে আমি যদি বিভিন্ন কণা এইভাবে কল্পনা করি, ওরা একই টাইম পরে একই দূরত্ব অতিক্রম করবে, কারণ আমরা জানি এর সমান আছে ভি গণিত টি। একই সময়ে তাদের যদি বেগ একই হয়, তাহলে দূরত্ব একই হবে, এর সমান ভিটি। তার মানে কি তারা একই দূরত্বে এইভাবে পৌঁছাবে। তাই যে তরলে যদি আমি সান্দ্রতা যদি না থাকে, তাহলে তাদের যে এই যে প্রত্যেকটা যে এই যে ভেক্টর, এই যে ভি, এই ভেক্টর আমি বলছি ভি ভেক্টর, তাদের যে লাস্ট যেটা বিন্দু, সেগুলোকে যদি যোগ করো, তাহলে তুমি কী পাবে, একটা সরলরেখা পাবে। এই যে সরলরেখা পাচ্ছি, এটাকেই বলছে কি না গতিবেগ পরিলেখ মানে যে তুমি একটা কণার যে কোনো অবস্থান থেকে তুমি তাদেরকে কিছুক্ষণ পর দেখো যে তারা কোন অবস্থানে আছে। ধরো একটা এখানে অবস্থানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, এবং তাদের এই যে বেগ, এইটাই তাহলে আমি বললাম যে বেগ, এটা হচ্ছে বেগের অভিমুখ, বেগ এরকমভাবে তাদের বেগের যে লাস্ট বিন্দু, সেই লাস্ট বিন্দুকে যদি তুমি যোগ করো, তাহলে যে রেখাটা পাচ্ছ, এই যে রেখা, এই রেখাটাই হচ্ছে গতিবেগ পরিলেখ। এবং তুমি যদি তরলের মধ্যে সান্দ্রতা যদি না থাকে, তাহলে এই যে গতিবেগ পরিলেখ কী হচ্ছে, একটা সরলরেখা হচ্ছে। তাহলে সান্দ্রতা না থাকলে সরলরেখা হবে। আর যদি ধরো সান্দ্রতা থাকে, তাহলে কী হবে, যদি ধরো একটা অনুভূমিক তল আছে এবং তরল প্রবাহিত হচ্ছে, তাহলে এইখানে একটা রেখা, এই এরকমভাবে ধারারেখাগুলো আছে, এবং তরলের সান্দ্রতার জন্য কী হবে না, এই যে প্রথম স্তরের বেগ অনেক কম হবে, মানে বেগটা এত দূর পর্যন্ত হবে। তার উপরের স্তরের বেগ আরেকটু বেশি হবে, মানে এতটা অবধি। তার উপরের স্তরে আর একটু বেগ বেশি, এরকমভাবে থাকবে, রাইট। এবং প্রত্যেকটা বেগে যে লাস্ট বিন্দু, ভেক্টরের যে লাস্ট বিন্দু, সেগুলো যদি যোগ করো, তাহলে তুমি এরকমভাবে পাবে। কিন্তু তাহলে এইটাই হচ্ছে কিন্তু কি না গতিবেগ পরিলেখ। এটা হচ্ছে গতিবেগ পরিলেখ। এবার ধরো একটা নল আছে, একটা নলের মধ্যে দিয়ে এরকমভাবে জল যাচ্ছে, তাহলে এইখানে একটা তরলের স্তর আছে, এখানে তরলের স্তর আছে, এখানে আছে, এরকমভাবে আছে। তাহলে এই যে নলের ধারে যেটা আছে, তার আপেক্ষিক বেগ 0, তার মানে কি সে যাবে এতটা, খুবই কম। তার উপরের স্তরে একটু বেশি যাবে, তার উপরের স্তরে আর একটু বেশি যাবে, এবং তরলের যে নলের যে মধ্যেখানে, সেখানে কিন্তু তরলের বেগ সব থেকে বেশি হবে। আবার তার উপরে গেলে আর একটু কমবে, কারণ এই ধারে আবার 0 হচ্ছে, এই ধারে কিন্তু আবার 0 কম হবে, তো তার উপরে একটু বেশি হবে, তার উপরে বেশি হবে, এরকম। তাহলে সেখানে তুমি যদি এই যে ভেক্টর, এই যে গতিবেগের যে ভেক্টর, সেই যে তার যে লাস্ট বিন্দুগুলি যদি যোগ করো, তাহলে তুমি এই রকমভাবে একটা কী পাবে, এইভাবে একটা রেখা পাবে, যেটা দেখতে হবে অধিবৃত্তাকার। এটা হবে অধিবৃত্তাকার। তার মানে এখানে কিন্তু সান্দ্রতা আছে। আমি বললাম যে বিভিন্ন বেগ আলাদা হচ্ছে, মানে সান্দ্রতা
আছে, সান্দ্রতা আছে। যদি সান্দ্রতা থাকে তাহলে কিন্তু গতিবেগ পরিলেখ হবে অধিবৃত্তাকার, আর যদি সান্দ্রতা না থাকে তাহলে আমি বললাম তখন হবে কি সরলরেখা। তাহলে এটা মনে রাখবে। এবার আসি সান্দ্রতাঙ্ক বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তার মানে কি আমি যেটা বললাম যে সান্দ্রতা যে কাজ করে, যে একটা এরকম যদি বিভিন্ন স্তর থাকে তাহলে প্রত্যেকটার বেগ কিন্তু আলাদা হবে, এবং পেছনের দিকে একটা কী কাজ করবে, একটা বল কাজ করবে, যে বলটা হচ্ছে এর গতির যে আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করবে। তাহলে ধরো আমি বললাম যে এরকমভাবে একটা কঠিন অনুভূমিক তল আছে, এবং ধরো দুটি এরকমভাবে স্তর আছে, জলের স্তর আছে, এবং প্রত্যেকটার যে ক্ষেত্রফল, মানে প্রত্যেকটা স্তরের ক্ষেত্রফল হচ্ছে ধরো এ, আর এই স্তরটা এই দূরত্ব, এটা হচ্ছে কঠিন অনুভূমিক তল, কঠিন অনুভূমিক তল। এই কঠিন অনুভূমিক তল থেকে ধরো এই স্তরটার নাম দিলে সিডি, তার ওপরের স্তর হচ্ছে এমএন। এই সিডি স্তর এই কঠিন অনুভূমিক তল থেকে এক্স দূরত্বে আছে, আর এই যে এমএন স্তর এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ডিএক্স এমএন আর সিডির মধ্যে। তাহলে এক্স আর এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, মানে টোটালটা আছে এক্স প্লাস ডিএক্স। আর এই সিডির বেগ হচ্ছে ভি, আর এমএন এর বেগ হচ্ছে ভি প্লাস ধরো ডিভি। তাহলে এই দুটো স্তরের মধ্যে এখানে কী হবে না, একটা বল কাজ করবে এফ, এবং বিজ্ঞানী নিউটন তিনি কি বললেন, এই যে পশ্চাৎবর্তী যে একটা বল কাজ করবে, যে কিনা ওর আপেক্ষিক গতি কমানোর চেষ্টা করবে, সেই বলের মান কার উপরে প্রপোর্শনাল, একটা হচ্ছে যে এই যে এফ সেটা হচ্ছে প্রপোর্শনাল টু এ হচ্ছে তরল স্তরের ক্ষেত্রফল, মানে এই যে তরল স্তরটা ধরলাম তার একটা ক্ষেত্রফল থাকবে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে এ। তাহলে এই যে এফ মানে বল হচ্ছে এই তরল স্তরের ক্ষেত্রফলের প্রপোর্শনাল, আর একটা হচ্ছে এফ প্রপোর্শনাল হচ্ছে ডিভি ডিএক্স। ডিভি ডিএক্স হচ্ছে গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা মানে হচ্ছে যে মানে অবস্থানের সাথে সাথে বেগের পরিবর্তন কতটা। ডিভি ডিএক্স মানে হচ্ছে যে এক্স পরিবর্তনের সাথে সাথে ভি কতটা পরিবর্তিত হচ্ছে, সেই ডিভি ডিএক্স। দেখো তুমি যখন এই যে অনুভূমিক তল থেকে উপরে যাচ্ছ, দেখো এই যত এক্স বাড়ছে তত কিন্তু দেখো বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে কি এক্সের সাথে সাথে ভি কতটা পরিবর্তিত হচ্ছে সেটা আমরা কী লিখব হিসেবে লিখব, ডিভি ডিএক্স হিসেবে লিখব। যে এক্স যদি 1 মিটার পরিবর্তিত হতো তাহলে বেগ পরিবর্তন কত হলো, সেইটা হচ্ছে বলা হয় গতিবেগের নতিমাত্রা। তাহলে এফ হচ্ছে, যেহেতু আমি আপেক্ষিক গতি আমি বলছি, এখানে আপেক্ষিক গতির কথা হচ্ছে, তাহলে ডিভি হচ্ছে কি v2 মাইনাস v1, আর ডিএক্স হচ্ছে কি তাদের মধ্যে দূরত্ব, সেটাই হচ্ছে ডিএক্স। তার মানে ডিভি ডিএক্স হচ্ছে যে তাদের মধ্যে কতটা দূরত্বের পার্থক্য, আর আপেক্ষিক গতির মধ্যে পার্থক্য কতটা, তাদের যে রেশিও সেটাই হচ্ছে কি না গতিবেগের নতিমাত্রা বা ডিভি ডিএক্স। বিজ্ঞানী নিউটন দেখলেন যে এই যে পশ্চাৎবর্তী বল সেটা হচ্ছে তলস্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক, আর গতিবেগের নতিমাত্রার সমানুপাতিক। তো এই দুটোকে যদি আমি এক করি তাহলে লিখতে পারি যে এফ প্রপোর্শনালটা হচ্ছে এ ইন্টু ডিভি ডিএক্স, আর এটাকে আমি এবার প্রপোর্শনালটা যদি হটি আমি সমান লিখি তাহলে এফ সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে আমি বলবো ইটা এ ডিভি ডিএক্স। তাহলে এইটাই হচ্ছে পশ্চাৎবর্তী বল, যেটা হচ্ছে কাজ করছে এবং যেটা প্রবাহীর বেগকে বন্ধ করে দিতে চেষ্টা করবে। তো এই যে ইটা আমি পেলাম, এটা হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় তরলের সান্দ্রতাঙ্ক। এই ইটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক। তো বিভিন্ন তরলের ক্ষেত্রে এই ধ্রুবকের মান আলাদা, মানে বিভিন্ন তরলের ক্ষেত্রে তরলের সান্দ্রতাঙ্কের মান আলাদা হয়। তো আমি এখান থেকে লিখতে পারি যে ইটা সমান হচ্ছে দেখো এফ বাই এ ইন্টু ডিভি ডিএক্স। এবার যদি এ সমান 1 বসায়, ডিভি ডিএক্স যদি 1 বসায়, তাহলে ইটা হচ্ছে এফ। তাহলে আমি সান্দ্রতাঙ্কের সংখ্যা আমি এইভাবে বলতে পারি যে তোমার তলস্থলের ক্ষেত্রফল যদি 1 হয় আর ডিভি ডিএক্স 1 হয়, ডিভি ডিএক্স 1 হওয়া মানে কি যে দুটি স্তরের মধ্যে দূরত্ব হচ্ছে 1, দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্য যদি 1 হয় তাহলে পরে তার যে সান্দ্রতাঙ্ক হবে ওই যে পশ্চাৎবর্তী বল কাজ করছে তার সাথে সমান হবে।
এবার সান্দ্রতাঙ্কের একক কি? সান্দ্রতাঙ্কের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি বার করো, সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক হচ্ছে, এখান থেকে বসিয়ে দাও ইটা সমান হচ্ছে F/A ইন্টু ডিভি ডিএক্স। জাস্ট বসাও, এফ হচ্ছে কি? এফ হচ্ছে ডাইন, এ হচ্ছে সেমি স্কোয়ার, ডিভি ডিএক্স হচ্ছে ডিভি, ভি বেগের মাত্রা, বেগের একক কি? বেগ হচ্ছে কি না, আমরা এইভাবে লিখতে পারি যে সেন্টিমিটার পার সেকেন্ড, আর ডিএক্স হচ্ছে কি? সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো পাচ্ছ, দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তুমি পেলে ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার, ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। এইটাই হচ্ছে কি না সান্দ্রতাঙ্কের সিজিএস পদ্ধতিতে একক। সিজিএস একক হচ্ছে ডাইন সেকেন্ড বা সেন্টিমিটার স্কোয়ার। এটাকে বলা হয়, এটাকে সংক্ষেপে বলা হয় পয়েজ, পয়েজ বা বাংলায় বলা হয় পয়েজ, এরকম পয়েজ। তাহলে সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক কি? পয়েজ বা ডাইন সেকেন্ড বা সেন্টিমিটার স্কোয়ার, বা এটাকে এইভাবে লিখতে পারো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওই ডাইনটাকে তুমি যদি মানে ওই গ্রাম মিটার ওইদিকে ওইভাবে প্রকাশ করো, তাহলে তুমি এইভাবে পাবে গ্রাম পার সেকেন্ড পার সেমি। তো যেটা মনে রাখবে সেটা হচ্ছে পয়েজ। পয়েজ হচ্ছে সান্দ্রতাঙ্কের সিজিএস একক। আর এসআই পদ্ধতিতে একক হবে, তুমি যদি বার করো, দেখো ইটা সমান হচ্ছে F/A ইন্টু ডিভি ডিএক্স করে যদি আবার বার করো, তাহলে ডাইনের জায়গায় নিউটন চলে আসবে, তাহলে পাবে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আর এটাকে বলা হয় ডেকা পয়েজ, ডেকা পয়েজ। ডেকা পয়েজ কেন বলা হয়? কারণ তুমি দেখতে পাবে, তুমি যদি এখানে পয়েজ আমি বললাম সিজিএস পদ্ধতিতে, তুমি এই নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারকে তুমি যদি সিজিএসে কনভার্ট করো, তাহলে পাবে 10 গণিত হচ্ছে 10 নয়, এটা পাবে, ওকে 1 মিনিট, তুমি যেটা পাবে সেটা হচ্ছে 1 পয়েজ সমান হচ্ছে পয়েন্ট অন, এটা মানে সিজিএস পদ্ধতিতে যেটা হবে, সিজিএস পদ্ধতিতে যেটা হবে সেটা হবে পয়েন্ট অন এসআই একক। এই পয়েন্ট অনের জন্য এটাকে বলা হয় ডেকা পয়েজ, ডেকা পয়েজ। অ্যাকচুয়ালি পয়েন্ট অনের মধ্যে পার্থক্য থাকছে। তো এই জন্য এটাকে বলা হয় যে এসআই এককে যেটা হচ্ছে তার সাথে পয়েন্ট অন গুণ করলে তুমি সিজিএস পদ্ধতিতে পাচ্ছ, তাই সিজিএস পদ্ধতিতে পয়েজ বললে এসআইকে বলা হয় ডেকা পয়েজ, এটাকে বলা হয় ডেকা পয়েজ। তো এই হচ্ছে সান্দ্রতাঙ্কের একক। আর তুমি যদি মাত্রা বার করো, মাত্রা হচ্ছে কি না এটা সমান হচ্ছে F/A ইন্টু ডিভি ডিএক্স। তাহলে এফ হচ্ছে কি? এফ হচ্ছে mL/T-2, আর এ হচ্ছে কি? এল স্কোয়ার, ডিভি ডিএক্স ভি হচ্ছে কি? L/T-1, এক্স হচ্ছে এল কেটে গেল, তাহলে দেখো এখানে পেলাম, দেখো mL/T-2 বাই এল স্কোয়ার T-1, তার মানে কি mL-1 T-1, mL-1 T-1, এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা। সান্দ্রতাঙ্কের ওপর চাপ ও তাপমাত্রার প্রভাব। তো একটা যদি আমি চাপের প্রভাব বলি, চাপের প্রভাব কোনো তরলের ক্ষেত্রে যদি আমি চাপ বাড়াই, তাহলে কি হবে? সান্দ্রতা বাড়বে। যদি চাপ বাড়াই তাহলে সান্দ্রতা বাড়ে। কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে যে জলের ক্ষেত্রে কিন্তু কি হয়? উল্টো হয়, যে চাপ যদি বাড়াও তাহলে কি হয়? সান্দ্রতা কমে। জলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা কমে, কিন্তু যে কোনো তরলের ক্ষেত্রে, এটা যে তরলের ক্ষেত্রে কিন্তু যে কোনো তরলের ক্ষেত্রে চাপ বাড়ালে সান্দ্রতা বাড়বে। জলের ক্ষেত্রে উল্টো হয়। আর গ্যাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাহলে গ্যাসের ক্ষেত্রে তুমি যদি চাপ বাড়াও তাহলে সান্দ্রতা পরিবর্তন হয় না। তাহলে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা চাপের ওপর নির্ভর করে না। আর তাপমাত্রা যদি আমি বলি, এবার তাপমাত্রার প্রভাব, তরলের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে সান্দ্রতা কমবে।
তরলের ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়াও তাহলে সান্দ্রতা হচ্ছে কমে যাবে। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে এরকম, যে কোনো একটা টেম্পারেচার টিতে সান্দ্রতাঙ্ক যদি ইটা হয় তাহলে ইটারই সমান হচ্ছে A/1 + BTC। দেখো টি বাড়ালে কী হবে, টি বাড়ালে এইটা যে হর আমরা বলি ভগ্নাংশের হর, সেটা বেড়ে যাবে। তার মানে কি ভগ্নাংশের টোটাল মানটা কমে যাবে, মানে টি বাড়ালে তোমার হচ্ছে সান্দ্রতাঙ্ক কমে যাবে। তরলের ক্ষেত্রে এটা হয়। আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াও তাহলে সান্দ্রতা বেড়ে যাবে। তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমবে, আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়বে। তো এই হচ্ছে চাপ ও তাপমাত্রার উপর সান্দ্রতার প্রভাব। আর আরেকটা জিনিস যেটা বলার ছিল, যে সান্দ্রতাঙ্ক যেটা বললাম, এটা কিন্তু বিভিন্ন তরলের ক্ষেত্রে বিভিন্ন। তো কোনো তরলে যদি সান্দ্রতাঙ্ক আমি যদি বলি বেশি, সান্দ্রতাঙ্ক বেশি মানে যে ধরো একটা তরল নিলাম, ধরো জল নিলাম আর তেল নিলাম, সান্দ্রতাঙ্ক বেশি মানে হচ্ছে যে জলকে যদি তুমি প্রবাহিত হতে হয়, আর আর একটা তরল নিলাম, তেল নিলাম, তাকে যদি প্রবাহিত করায় তাহলে দেখতে পাবো যে জল বেশি দূর পর্যন্ত যাচ্ছে, তেল কিন্তু বেশি দূর যাবে না, কারণ তেলের সান্দ্রতাঙ্ক বেশি। তো এইভাবে আরও তোমরা বুঝতে পারো যে তরলের সান্দ্রতাঙ্ক বেশি সেই তরলের কী হবে, সচলতা কম। তাহলে এটা মনে রাখবে, সান্দ্রতাঙ্ক বেশি মানে হচ্ছে এটা যদি বেশি হয় তার মানে তার সচলতা কম হবে, মানে প্রবাহ কম হবে। তো সবথেকে বেশি মানে যেমন ধরো জল আর মধুর মধ্যে যদি কম্পেয়ার করো, জল আর মধু, তাহলে জলের সান্দ্রতাঙ্ক কম হবে, মধুর সান্দ্রতাঙ্ক বেশি হবে। আর সব থেকে বেশি সান্দ্রতা কার হয়, আলকাতরা। এটা মনে রাখবে, আলকাতরার সান্দ্রতাঙ্ক সব থেকে বেশি, মানে আলকাত্রাকে প্রবাহ করানো খুব মুশকিল, ঠিক আছে, আলকাতরা প্রবাহ হয় না। তো আলকাতরার সান্দ্রতাঙ্ক সব থেকে বেশি, এটা হচ্ছে সব থেকে বেশি। তো এই হচ্ছে সান্দ্রতা এবং সান্দ্রতাঙ্ক, এবং আমরা যেটা পড়লাম আগে, ধারারেখ প্রবাহ ও বিক্ষুব্ধ প্রবাহের মধ্যে পার্থক্য। তো পরের ক্লাসে আমরা সন্ধিবেগ সম্পর্কে পড়ব এবং স্টোকসের সূত্র সম্পর্কে পড়ব, এবং তারপরে আরও পরের ক্লাসে পৃষ্ঠটান এবং কৈশিকতা সম্পর্কে জানব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।